রোশন, তুমি তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে। তো ম্যাডাম, গেটটা তো বন্ধ করে রাখা উচিত। আচ্ছা, যদি অন্য কেউ চলে আসতো আর আমার সোনাকে নিয়ে চলে যেত তো? আচ্ছা, তাহলে তুমি আমাকে নিয়ে যাওয়ার বদলে অন্য কারোর আসার অপেক্ষা করছো? তুমি আমার সঙ্গে টেস্ট ম্যাচ খেলাটা বন্ধ করো। আর আমাদের এই যে ডিসিশনটা, তোমার থার্ড আম্পায়ার দাদা আছে না, ওনার জন্যই পেন্ডিং এ রয়েছে। হুম। দাদার সঙ্গে কথা বলেছো? না গো, দাদা বৌদি ভ্যাকেশনে গিয়েছে অ্যাকচুয়ালি। তো ওরা ফিরে আসলেই কথা বলবো, কিন্তু কিন্তু কি? কিন্তু পনির কথা আমি ওদেরকে বলতে পারবো না। তুমি তো জানো যে আমার টাকার কত প্রয়োজন, আর তোমার দাদার কাছে তো টাকা আছে। তোমার ভাগের জমি বিক্রি করলেই তো তোমার দাদা টাকা পেয়ে যাবে। তাতে তুমি যে ভাগটা পাবে, আমি তো সেটাই চাইছি। এটা আবার পণ নাকি? কিন্তু তুমি কি জানো রোশন, আমাদের এখানে ছেলের বাড়ি থেকে যা কিছু ডিমান্ড করা হয় তাকে পণ হিসেবেই গণ্য করা হয়। যদি দাদা রাজি না হয় তো? তুমি আমাকে ভালোবাসো না? বলো, আমাকে তুমি ভালোবাসো না? বাসি তো আমি। তাহলে তুমি বলো না। রাজি না হলে অন্য উপায় ভাবতে হবে। কিন্তু তুমি তো জানো যে আমার টাকার কত প্রয়োজন, আর তার জন্য আমি সব কিছু করতে পারি। আচ্ছা, আমার জন্য? তোমার জন্য তো আমি আমার জীবন দিতে পারি। ওকে। আর তুমি বললে আমি জীবন নিতেও পারবো। আচ্ছা, হ্যাঁ। হ্যালো। নিয়ে এসছো টাকা? হ্যাঁ, সব টাকা নিয়ে এসেছি। আর তুমি যে লোকেশনটা বলেছিলে সেখানেই দাঁড়িয়ে আছি। ব্যাগটা ওখানে সাইডে রেখে চুপচাপ বাড়ি চলে যাও। নতুন নতুন বিয়ে হওয়ার পর নৈতিক আর রুচি নৈতিকের দিদি শ্বেতার সঙ্গে শহরে কিছু মাস আগেই শিফট করেছিল। শ্বেতার বয়ফ্রেন্ড রশনও সেই শহরে এসে থাকতে শুরু করে। শ্বেতা রশনকে খুব ভালোবাসত, কিন্তু রশন হয়তো টাকার জন্য শ্বেতাকে বিয়ে করতে চাইছিল। আমাদের সমাজে পণ প্রথা উই পোকার মতো কাজ করে। এই প্রথা নারীদের জীবনকে ধীরে ধীরে পুরো শেষ করে দেয়। রশন শ্বেতার মাধ্যমে ওর পরিবার থেকে পণ আদায় করতে চেয়েছিল। শ্বেতার পরিবারে নৈতিক আর বৌদি ছাড়া অন্য কেউ ছিল না। শ্বেতা একদিন সাহস করে তার দাদাকে সম্বন্ধের কথা বলে। তারপর না না বৌদি, তেমন কিছু নয়। আমি তো এমনি। আরে, আমাদের শ্বেতা তো দেখছি এখন থেকেই ছেলের বাড়ির হয়ে গেল। আরে বৌদি, তুমিও না। চলো, ঠিক আছে, তোমরা একে অপরকে পছন্দ করেছো। শ্বেতা আমাকে বলেছে তোমার বিষয়। হ্যাঁ দাদা, আপনার যদি আশীর্বাদ পাই তো আমি আর শ্বেতা নতুন এক জীবন শুরু করতে পারি। দাদার আশীর্বাদ তো সব সময় বোনের ওপর থাকবেই। কিন্তু তোমার এই টাকার শর্তটা আমি মেনে নেব না। আমরা আমার বোনের কন্যাদান তো করতে চাই। ওকে কোনো টাকার মেশিন তৈরি করে ওর শ্বশুর বাড়িতে ওকে পাঠিয়ে ওকে প্রত্যেকবার বলে আমাদের থেকে যেন টাকা না চাওয়া হয়। দাদা, আপনি এরকম কেন ভাবছেন? আমি এমনটা কেন করব? তুমি এখনই করছো, তাহলে পরে করবে না এর কোথায় গ্যারান্টি আছে? দাদা, রোশন এরকম নয়। তুই মাঝখানে কথা বলিস না, আমরা কথা বলছি তো। দেখো রোশন, তুমি শ্বেতাকে বিয়ে করতে চাও, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু আমরা 1 টাকাও দেব না। আরে সোজাসুজি বলুন না যে আপনি ওর ভাগে টাকাটা দিতেই চাইছেন না। রোশন, নিজের সীমা অতিক্রম করো না। গেট আউট। আমিও এখানে অপমান হতে কিন্তু আসিনি। গেট আউট ফ্রম হিয়ার।
যেটা হলো সেটা ভালো হলো না। শ্বেতাও হয়তো মনে মনে এটাই ভাবছে যে ওর সম্পত্তি আমরা হাতিয়ে নিতে চাইছি। আমাদের কাছে এটা ভাবার সময় নেই এখন। আর শ্বেতাকে তো আমরা এরকম পরিবারে কোনোদিনই পাঠাবো না, যেখানে মানুষ টাকার জন্য বসে রয়েছে। তুমিও ঠিকই বলছো, কিন্তু শ্বেতাকে সেটা কে বোঝাবে? ও তো রোশনকে বিয়ে করবে বলে জেদ ধরে বসে আছে। তুমি তো জানো শ্বেতা অবুঝ, কিন্তু তার মানে তো এটা নয় যে ওর অবুঝপনায় আমরা ওর সঙ্গ দেব। তুমি টেনশন করো না, কিছু একটা করছি। নৈতিক আর রুচি শ্বেতার ভালোর জন্য ওকে রোশনের মতো মানসিকতা সম্পন্ন মানুষের সঙ্গে জীবন কাটাতে দেওয়ার বিরুদ্ধে ছিল। আর ওদের এই ভাবনাও সঠিক। যে ব্যক্তি এখন টাকাকে সম্পর্কের থেকেও বেশি বলে মনে করছে, সে বিয়ের পরে নতুন কোনো ডিমান্ড করবে না, এটার কি গ্যারান্টি আছে? কিন্তু রোশন শ্বেতার মনে তার দাদা বৌদির বিরুদ্ধে বিষ ঢালতে শুরু করে দিয়েছিল। এখন এই বিষ কী রূপ নেবে? অর্থাৎ রোশন নিজের টাকা পয়সার চাহিদা পূরণ করার জন্য কত দূর যেতে পারে সেটা বলা মুশকিল ছিল। শ্বেতা আর রোশনের মধ্যে সেই দিনের পর থেকে সামান্য দূরত্ব হয়েই ছিল। তখনই হঠাৎ করে একদিন স্যার, হাজব্যান্ড ওয়াইফ সুইসাইড করেছে স্যার। কোনো সুইসাইড নোট পাওয়া গেছে? না স্যার। তাহলে কি করে বলতে পারো এটা সুইসাইড? স্যার, ওই পয়জনের বটল দেখে। এটাকে ফরেন্সিকের জন্য পাঠাও। ম্যাডাম, দুটো বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিন। ঠিক আছে। স্যার, ইনি হলেন শ্বেতা দেবী, ওনারই বোন ইনি। শ্বেতা দেবী আপনার দাদা বৌদিকে কোনো মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, বা এমন কিছু যেটার জন্য ওরা সুইসাইড করতে পারেন? না স্যার, ওরা তো ভালোই ছিল। ওদের বিয়ে হয়েছে মাত্র 4 মাস হলো। আমি জানি না ওরা কেন হঠাৎ করে সুইসাইড করলো। ওনার সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল যে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে? না স্যার, আমরা এখানে নতুন এসেছি, আমরা আগে থাকতাম না এখানে, কাউকেই চিনি না আমরা। শুধু দাদার একজন বন্ধু আছে, তার থেকে বেশি দাদা কিছু শেয়ার করেনি আমার সঙ্গে। আপনি প্লিজ নিজেকে একটু সামলান। যাই হয়ে থাক না কেন, ইনভেস্টিগেশনে ঠিক জানা যাবে। শ্বেতা, নিজেকে শান্ত করো তুমি। কোথায় ছিলে তুমি এতদিন? আমি কতবার তোমাকে ফোন করেছি, ফোন যাচ্ছিল না তোমার কাছে। আমি একটা আর্জেন্ট কাজে বাইরে গেছিলাম, আমি খবরটা শুনেছি। কিন্তু দাদার বৌদি হঠাৎ করে সুইসাইড কেন করলেন? ওনারা একবারও তোমার কথা ভাবলেন না যে তুমি একা এখানে কি করে থাকবে? আমারও এখন মনে হচ্ছে আমি সুইসাইড করি আর দাদা বৌদির কাছে চলে যাই। পাগল নাকি? এরকম কথা আর কোনোদিনও বলবে না। এখন তো আমি এসে গেছি। এতদিন তো ছিলে না, তাই ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছো। এখন তো আমি এসে গেছি, সারা জীবন আমি তোমার সঙ্গেই থাকবো। আসলে রোশন এই দুঃখের সময় শ্বেতাকে ছেড়ে কোথায় চলে গেছিল? এদিকে নৈতিক আর রুচির আত্মহত্যা করা, আর ঠিক তখনই রোশনের এইভাবে অদৃশ্য হয়ে যাওয়া আমাদের সন্দেহের জাল বুনতে বাধ্য করছে। তবে কি সত্যিই রোশন এমন কিছু করেছে যার জন্য নৈতিক আর রুচি সুইসাইড করল? এটা কি সত্যি সুইসাইডই ছিল, নাকি মার্ডার করে দুটো ভিকটিমের বডিকে সুইসাইড হিসেবে দেখানো হয়েছে? দেখতে গেলে রোশনের কাছে কিন্তু হত্যা করার কারণও ছিল। একটা কারণ, ওর টাকা পয়সার দরকার ছিল, আর নৈতিক ওর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। নৈতিক আর রুচি মরে গেলে সব সম্পত্তি শ্বেতা পাবে, আর ইনডাইরেক্টলি রোশন পাবে।
আরেকটা কারণ, নৈতিক রোশনকে যে অপমান করেছিল। আসুন এরপর কি হলো দেখি। স্যার, হুম, এটা নৈতিকা রুচিকার পিএম রিপোর্ট। কি ব্যাপার, রিপোর্ট আসতে এত দেরি হলো যে? রিপোর্টটা রিচেকিংয়ের জন্য গিয়েছিল। স্যার, আপনার সন্দেহ হয়েছিল যে এটা মার্ডার হয়েছে, কিন্তু এটা সুইসাইড স্যার। না, আমার ইনস্টিংক্ট ভুল হতে পারে না। এই কেসে কিছুতে একটা ঝামেলা আছে। মানছি রিপোর্ট সুইসাইডের হতে পারে, এই ক্ষেত্রে ফোর্সফুলি সুইসাইড করানো হয়েছে। কল ডিটেলস বের করেছেন? হ্যাঁ স্যার, ডিটেলস তো বের করেছি, কিন্তু নাম্বারটা ওনারা রিসেন্টলি চেঞ্জ করিয়েছেন, আর গত 2 মাস ধরে 2-3টে নাম্বার চেঞ্জ করিয়েছেন। পুরোনো নাম্বারের ডিটেলস আমি চেয়ে পাঠিয়েছি। আর কোনো প্রমাণ? স্যার, নৈতিকের গ্রামে আমরা একটা টিম পাঠিয়েছি। ওখান থেকে জানা যায় নৈতিকের একটা জমি বিক্রি হওয়ার কথা ছিল। এই রোশনের সঙ্গে ওর বোনের বিয়ের কথা হয়েছিল, কিন্তু পনের জন্য দুজনের মধ্যে ঝামেলা হয়। রোশন, উঠিয়ে নিয়ে এসো এই রোশনকে। রোশনই এই কেসটাতে কোনো ক্লু দিতে পারে। আচ্ছা স্যার। স্যার, এই হলো রোশন। তাহলে মিস্টার রোশন, এবার বলুন বিয়ের প্রস্তুতি কেমন চলছে? স্যার, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কি করেছি আমি? আপনি একটা পরিবারকে পণের জন্য এতটাই বাধ্য করেছেন যে ওই পরিবারের বড় ভাই আর বৌদি সুইসাইড করেছে। স্যার, আপনি আমাকে কেন মিথ্যে অপবাদ দিচ্ছেন? এই স্যার, তোকে অপবাদ দিচ্ছেন না, তোর নামে কমপ্লেন আছে তাই উনি বলছেন। স্যার, এটা একদমই সত্যি নয়। তাহলে ব্যাপারটা কেমন সেটা তো বল। তোর কথা মতো আমরা কাজ করব। আমরা তো সত্যিটা খুঁজছি, যেটা তুই লুকিয়ে রেখেছিস। স্যার, আমি কিছুই করিনি, এটাই সত্যি। বল। স্যার, আমি সত্যি বলছি। স্যার, আমি এটা মানছি যে ওদের কাছে আমি পণ চেয়েছিলাম, কিন্তু স্যার আমি চেয়েছিলাম আমার আর শ্বেতার বেটার ফিউচারের জন্যে। পণ নেওয়াটা একটা অপরাধ, জানিস না তুই? স্যার, আমার মনে হয়েছিল এতে ওনাদের অসুবিধে হবে না। ওনার বোনের ভবিষ্যতের জন্যই তো চেয়েছিলাম। এ তো এইভাবে মানবে না। যতক্ষণ না ও মুখ খুলছে, মারতে থাকো একে। স্যার, সত্যিটা বল। স্যার, আমি কিছু করিনি। পুলিশ রোশনকে গ্রেফতার করার পর ওর ওপর পণ চাওয়ার অপরাধের জন্য আর মেয়ের বাড়ির লোকেদের ওপর জোর করার জন্য কেস ফাইল করে, আর ওকে জোর কদমে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কিছুই জানা যাচ্ছিল না। রোশন নিজের কথাতেই অনড় ছিল যে ও কিছুই করেনি। তবে কি সত্যি এই কেস সুইসাইড কেস ছিল, আর পুলিশ এটাকে মার্ডার কেস ভেবে ভুল করছিল? এটা যদি মার্ডার নাও হয়, সুইসাইড হয়, তার পিছনেও নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকবেই। কেউ ইচ্ছে করে তো আত্মহত্যা করবে না, তাও আবার হাসি খুশি একটা পরিবার। আর রোশনের মতো লোকেদের তো জেলের মধ্যেই রেখে দেওয়া উচিত, না হলে টাকা পয়সার লালসায় এরা বিয়ের মতো পবিত্র সম্পর্ককেও টাকা পয়সার লেনদেনের ব্যবসা বানিয়ে তুলবে। ইতিমধ্যে শ্বেতা রোশনকে জামিন দেওয়ার জন্য পুলিশ স্টেশনে পৌঁছয়। শ্বেতা দেবী, আর ইউ শিওর আপনি রোশনের বিরুদ্ধে কোনো কেস করতে চান না? যদি আপনার উপরে কোনো চাপ থাকে সেটা আমাদের বলতে পারেন। না স্যার, আমি রোশনের বিরুদ্ধে কোনো কেস ফাইল করতে চাই না। আপনি ওর উপর যা যা চার্জ করেছেন প্লিজ ওগুলো তুলে নিন। দাদা বৌদি তো আর বেঁচে নেই। অন্তত রোশনের সঙ্গে আমি ভালোভাবে জীবনটা কাটাই, নাকি ওর সাথেও ভালো থাকতে দেবেন না? দেখুন, আমরা তো শুধু আমাদের কাজ করছিলাম। তুমি ঠিক আছো? রোশন, তুমি যেতে পারো। ইনি তোমার বিরুদ্ধে কোনো কেস করতে বারণ করেছেন। স্যার, আমার মনে হচ্ছে যে শ্বেতাও এর সঙ্গে জড়িত, কারণ দাদার বৌদি মারা যাওয়ার পরে সমস্ত সম্পত্তি তো ওরই হবে। যেভাবে ও রোশনকে সাপোর্ট করছে, আমি নিশ্চিত রোশনের সঙ্গে ও জড়িত। ওই নৈতিকা রুচির পুরনো নাম্বারের কল ডিটেলস পেয়েছেন? হ্যাঁ স্যার। নৈতিকা রুচিকার কল ডিটেলসের ফাইল স্যার, এই যে। একটা নাম্বার দুটো কল লিস্টেই কমন, আর ওই নাম্বার থেকে ফ্রিকোয়েন্টলি কলও করা হয়েছে, তাও অড টাইমিংয়ে। ওইটার খোঁজ লাগাও। আরও একটা কথা স্যার, আমি নৈতিকের বন্ধুদের জিজ্ঞেস করেছি। নৈতিক বন্ধুদের কাছ থেকে 20 লাখ টাকা ধার নিয়েছিল। কে? 20 লাখ? শ্বেতা রোশনকে পুলিশ কাস্টাডি থেকে জামিন দিয়ে নিয়ে তো গেল, কিন্তু ও কি এটা ঠিক করল? রোশন যদি সত্যি ওর দাদা বৌদির সুইসাইডের রিজন হয়, তখন
ও কি শ্বেতাকে একটা ভালো জীবন দেবে, নাকি টাকা পয়সার জন্য শ্বেতাকেও এরকমভাবে মৃত্যুর মুখে ঠেলে দেবে? পুলিশ যখনই জানতে পারল যে নৈতিক নিজের কোনো বন্ধুর থেকে 20 লাখ টাকা ধার চেয়েছিল, তখন পুলিশের সন্দেহ রোশনের ওপর আরও বেশি গভীর হতে থাকল। এত বেশি টাকা কেউ কেন চাইতে যাবে? হতে পারে রোশন কোনোভাবে নৈতিক আর রুচির ওপর জোর করেছিল, বা এমন কিছু যার ওপর থেকে এখনো পর্দা সরেনি। পুলিশ কল লিস্ট থেকে পাওয়া নাম্বারের মালিককে যখন জেরা করল, তখন সব ঘটনা সামনে এলো। চল বল, নৈতিক আর রুচির সঙ্গে তোর কি প্রবলেম ছিল? স্যার, আমি কিছু করিনি। কিছু করিসনি? এই দেখ দেখ এসব কি? এবার সত্যিটা বল, না হলে এত মারবো না যে তোর আত্মাও শরীর থেকে বাইরে বেরিয়ে পোজ দেবে। বল। বলছি স্যার, আমার টাকার খুব দরকার ছিল। নৈতিক আর রুচি আমার গ্রামেই থাকতো। ওদের বিয়ের পর ওরা শহরে চলে যায়। তারপর আমি জানতে পারি নৈতিক ওর জমিটা বেচে দেবে, ওর কাছে অনেক টাকা আসবে। তারপর সোশ্যাল মিডিয়া থেকে ওদের ফটো বের করে মব করি আর নিউড বানিয়ে দিই। হ্যালো, জানেমান, তোমার ফোনটা তো চেক করো একবার। এইসব তো আমার সোশ্যাল মিডিয়ার ফটোজ। এগুলো দিয়ে কি করেছো তুমি? আর কে তুমি? তুমি জানো এগুলো মব ফটোজ, আর আমি জানি, কিন্তু পাবলিক তো ফটো দেখে পুরো মজা নেবে। যখন তোর বউকে লোকে এই অবস্থায় দেখবে, তখন ভাব তোর মনের অবস্থা কি হবে। কে তুমি? কেন করছো এইসব? দেখো। দেখবে তো এবার লোকে, রঙিন যৌবন তোমার। তোর আর তোর স্বামীর বাইরে বেরোনো মুশকিল হয়ে যাবে। পুরো ইন্টারনেটে তোর ফটো ভাইরাল করে দেব। যেখানে যাবি লোকে তোদের দিকে নোংরা নজরেই তাকাবে। বল, করে দেব ভাইরাল? দেখুন, আপনি যেই হন, আপনি যা চান সব দেব আমরা। ফটোটা ভাইরাল করবেন না, আমাদের জীবন নষ্ট হয়ে যাবে। 20 লাখ টাকা রেডি রাখিস, জায়গাটা আমি বলে দেব। আর শোন, তোর বউকে একাই পাঠাবি। হ্যালো। নিয়ে এসছো টাকা? হ্যাঁ, সব টাকা নিয়ে এসেছি, আর যে লোকেশনটা বলেছিলে সেখানেই আছি। ওইখানে সাইডে ব্যাগটা রেখে চুপচাপ চলে যাও। যখন ওরা তোকে টাকা দিয়েই দিয়েছিল, তাহলে ফটো ভাইরাল কেন করলি? স্যার, আমি ভয় পাচ্ছিলাম ওরা পুলিশের কাছে না চলে যায়। সেই জন্য আমি ভাবলাম নেট ক্যাফে থেকে ভাইরাল করে দেব, কেউ জানতেও পারবে না, আর ওরা সুইসাইড করে নেবে, ব্যাস কেস খতম। আর তোর মনে হয়েছিল যে অপরাধ করে আইনের চোখ থেকে বেঁচে যাবি? অপরাধী যতই ধুরন্ধর হোক না কেন, আইন তাকে ঠিক ধরে ফেলে। একে এত মারো যেন নিজের ফটো এডিট করার আগেও ও 100 বার ভাবে। স্যার, লোকেশ একটা সাধারণ ছেলে। টাকার অভাবে হোক বা টাকা পয়সার লোভে, অপরাধের এমন এক চোরাবালিতে সে প্রবেশ করল, যার ফলে অনেকগুলো জীবন শেষ হয়ে গেল। সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের ভালোর জন্য বানানো হয়েছে, যাতে আমরা দূরে থাকলেও একে অপরের কাছে থাকি, একে অপরের জীবন সম্পর্কে জানতে পারি। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে যে কোনো ফটো আপলোড করা বিপদের থেকে কম নয়। না জানি কেউ আপনার সেই ছবির সুযোগ নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে শুরু করে দিল। নৈতিক আর রুচির ছবি লোকেশ ছেলেটি টাকা পাওয়ার পরেও ভাইরাল করে দিয়েছিল, যার ফলে দুজনেই নিজেদের প্রাণ হারায়। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাই পাই যে যখনই আমরা যে কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে দেব, সেটার সেটিংয়ে গিয়ে সেটাকে আমাদের ফ্রেন্ড সার্কেল ছাড়া অন্য কারোর জন্য অ্যাভেলেবল না রাখা। পরের এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার। এবার বসে পড়ো। গর্ব, এসব কি হচ্ছে?
গর্ব এটা কি করছো? গর্ব, গর্ব ছাড়ো আমাকে, গর্ব ছাড়ো, গর্ব গর্ব। আরে বাবা হ্যাঁ গর্ব, আমি আমার জন্মদিন তোমার সঙ্গেই কাটাবো। তুমি এত টেনশন করছো কেন? কেন টেনশন নেব না? তুমি আমার বেস্ট ফ্রেন্ড হও, তারপরেও তুমি নিজের জন্মদিনটা আমাকে ছাড়া নিজের বয়ফ্রেন্ডের সাথে সেলিব্রেট করতে চাইছো। গর্ব, তুমি আর অবিনাশ আমার কাছে একই রকম। তোমরা দুজনেই আমার জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা একটা কাজ করা যাক, আমি আমার জন্মদিনের অর্ধেক দিন তোমার সঙ্গে কাটাবো আর বাকিটা সময় ওর সঙ্গে। সর্টেড, ঠিক আছে? এবার খুশি তো? দেখো অবিনাশের কল এসেছে। হ্যাঁ অবিনাশ বলো। হ্যালো, হ্যাঁ প্রিয়া, কোথায় তুমি? আমি আমার বাড়িতেই আছি, ওই গর্ব এসেছে তো তাই আমি আর গর্ব বসে এটাই ডিসকাস করছিলাম বার্থডেতে কি করব। আরে প্রিয়া, তুমি বাড়িতে কি করছো এখনো? তুমি তো জানো আজকে আমাদের শপিং এ যাওয়ার কথা ছিল। হ্যাঁ কিন্তু আমি ডিসাইড করে নিয়েছি, আমি অর্ধেক দিন মানে ফার্স্ট হাফ মানে সকালটা আমি গর্বের সঙ্গে কাটাবো আর সন্ধেটা তোমার সঙ্গে কাটাবো। প্রিয়া, এরকম কিচ্ছু হচ্ছে না। তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমার সঙ্গে যাবে, ফলে তুমি যাচ্ছ আমার সঙ্গে, ঠিক আছে? বুঝতে পেরেছো? পাক্কা সন্ধেবেলা আমি তোমার সঙ্গে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে বাই। এবার খুশি তো? হ্যাঁ খুশি। কি হয়েছে? এসে এরকম মুখ বেজার করে দাঁড়িয়ে পড়েছো? একটু ভালোবেসে কথা বলো, আমার কাছে এসে বসো। কি হলো? হ্যাঁ বসো বসো বসো। শোনো আমার কথাটা শোনো। দেখো তোমার এই ফালতু কথা শোনার মতো আমার সময় নেই, ঠিক আছে? আমি প্রিয়ার সাথে একটু বেরোবো। কে বারণ করেছে? চলে যেও, কিন্তু কিছু কোয়ালিটি টাইম আমার সঙ্গে স্পেন্ড করো। এটা এটা কি? এটা প্রিয়া আমাকে গিফট করেছে। আচ্ছা, আচ্ছা, দেখো ঠিক আছে শ্শ্। দেখতে দাও কি। ওয়াও, কেমন লাগছে আমায়? একদম ফালতু দেখতে লাগছো। আর দেখো অন্য কারোর দেওয়া গিফট নিতে নেই। সোহানা, সোহানা চশমাটা দাও। শ্শ্, না তুমি জানো এই চশমাটা না কদিন আগে যে মুভিটা এসেছিল না, সেখানে আমি হিরোইনকে পড়তে দেখেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে। এটা আমার তো এটা চাই। দেখো বন্ধুত্বে তুমি সদ্ব্যবহার করছো। আচ্ছা এটুকু অধিকার তো আছে আমার। হ্যাঁ চশমাটা দাও। শ্শ্, না। তাও আমার দেরি হয়ে যাচ্ছে। শ্শ্, শ্শ্, কোথায় যাচ্ছ? এখন কোথায় যাচ্ছ? বসো। আচ্ছা চলে যেও, এখন বসো না। আমরা কিছুটা সময় আমাদের মতো স্পেন্ড করি। এখনই এসেছো, একটু বসে যাও। কি হয়েছে? কি ভাবছো তুমি? সোহানা, আরে তুমি আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য কত কি না করেছো। এমনকি আমার অপারেশনের জন্য তুমি তোমার মায়ের গয়নাটাও বিক্রি করে দিয়েছো। আর আমি আজ অব্দি তোমার ভালোবাসাটাই চিনতে পারলাম না। শ্শ্, তুমি নিজেকে এভাবে দোষ দিও না। আমি যা কিছু করেছি নিজের জন্য করেছি, আমার ভালোবাসার জন্য করেছি। সত্যি সোহানা, হুম। একটা কথা বলবো তোমাকে? হুম? দেখো আমি সত্যি তোমাকে ভালোবাসি না, কিন্তু তোমার প্রতি আমার এমন অ্যাট্রাকশন আছে যেটা সবসময় আমাকে তোমার কাছে টেনে আনে। ফোন। সোহানা, সোহানা ফোনটা তো কি করছো? তোমাকে কতবার বলেছি আমি যে আমার আর প্রিয়ার মাঝে ঢোকার চেষ্টা করবে না?
কিন্তু কথাটা তোমার মাথায় ঢোকে না নাকি? বিকজ আই লাভ ইউ। বাট আমি তোমাকে ভালোবাসি না এই কথাটা কেন বুঝতে পারো না তুমি? এরপর থেকে আমাদের মাঝে ঢোকার একদম চেষ্টা করবে না। হ্যাঁ আমি জানি তুমি ওই প্রিয়াকেই চাও, তাই না? কিন্তু ও শুধু তোমাকে ওর বন্ধু মনে করে। আমি ওর এই বন্ধুত্বটাকেই ভালোবাসায় বদলে দেবো, দেখে নিও, দেখে নিও তুমি। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তো মজা করছিলাম। আচ্ছা বেশ, তুমি চলে যাও, ওকে যাও। তোমাকে তো আমি যেভাবেই হোক নিজের করেই ছাড়বো। ওই প্রিয়া যখন তোমায় ছাড়বে ঘুরে ফিরে তো আমার কাছেই আসবে। হ্যাপি বার্থডে প্রিয়া। তোমার বার্থডে আর সবার থেকে বেশি খুশি আমি, অ্যান্ড ইউ নো দ্যাট রাইট? আমি খুব এক্সাইটেড তোমার বার্থডেটাকে নিয়ে। আর দেখে নিও, এইবার তোমার বার্থডেটাকে আমি খুব স্পেশালভাবে সেলিব্রেট করব। ব্যাস তাড়াতাড়ি সকালটা হতে দাও। তুমি সত্যিই জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ প্রিয়া, আই লাভ ইউ। আরে আসো না, ওয়েট ওয়েট করো। আরে গর্ব, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? আর আমার চোখটাও বাঁধা। 1 ঘন্টা ধরে ড্রাইভ করে নিয়ে এলে আর চোখটাও ঢাকা। এইবার তোমার জন্য একটা অনেক বড় সারপ্রাইজ আছে। আই হ্যাভ এ বিগ সারপ্রাইজ ফর ইউ। আরে কি সারপ্রাইজ? তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি 2 মিনিটের মধ্যে আসছি, ওকে? গর্ব ওয়েট প্লিজ। ওয়েট ওয়েট। গর্ব, হ্যাঁ ওকে, হ্যাঁ এভরিথিং ইজ ডান। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে প্রিয়া। পার্টিটা কেমন লাগলো? খুব ভালো। এত ভালো একটা সারপ্রাইজ আর আমি বুঝিনি। থ্যাংক ইউ। আমার বার্থডে গিফট? হ্যাঁ, কিন্তু সেটার জন্য আবার চোখটা আমাকে বাঁধতে হবে। ইয়ার রেডি তো? গর্ব, তুমি না আমাকে খুব বিরক্ত করছো। ডান, চলো এবার দাঁড়িয়ে পড়ো। আরে দাঁড়াও না, এবার হাতটা পিছনে করো। হাত কেন আরে পিছনে? পিছনে করো না, তারপর বলছি তো। কি করছো কি? দাঁড়াও না, বিরক্ত করছো তুমি আমায়। ওয়েট করো, ওয়েট বাবা। এটা আবার কি? আরে একটু দাঁড়াও না। আরে গর্ব, এটা কি করছো? আমার হাত কেন বাঁধছো? ওয়েট ওয়েট ওয়েট। গর্ব, আমার হাত কেন বাঁধছো তুমি? আরে দাঁড়াও না, এবার বসে পড়ো। গর্ব, এসব কি হচ্ছে? গর্ব, এটা কি করছো? গর্ব, গর্ব ছাড়ো আমাকে। গর্ব ছাড়ো। গর্ব, লিভ মি। গর্ব ছাড়ো। প্রিয়া ম্যাডাম, আপনার সঙ্গে সব কে করেছে? ওই আপনি তার নাম বলতে পারবেন আমায়? প্রিয়ার কি হয়েছে? কে করেছে এসব? আপনি কে? আগে আমি প্রিয়ার বেস্ট ফ্রেন্ড, কিন্তু প্রিয়া। দেখুন, ওনার সঙ্গে কি হয়েছে সেটা ওনার জ্ঞান ফিরলে তবেই জানতে পারা যাবে, কিন্তু ওনার কল লিস্টে শেষ নম্বরটা আপনারই ছিল, তাই আমরা আপনাকে ফোন করেছি। কেউ কেউ প্রিয়ার সাথে এরকম কাজ কেন করবে? ওর সাথে তো কারোর কোনো শত্রুতাও নেই। সেটাই তো বুঝতে পারছি না, ওনার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করতেই হবে। আচ্ছা ইন্সপেক্টর স্যার, আমাকে যেতে হবে, কারণ আমার মা হসপিটালে অ্যাডমিট আছে, আমাকে যেতে হবে। তাই আপনি যদি কিছু জানতে পারেন আমাকে প্লিজ বলবেন। ওকে ওকে ওকে,
আর আমি আপনাদেরকে সাহায্য করার জন্য সবসময় তৈরি। ওকে, ঠিক আছে। ঠিক আছে ইন্সপেক্টর স্যার। ঠিক আছে ঠিক আছে স্যার, প্রিয়ার একটা কল ডিটেলস বের করা হয়েছে, যেখানে অবিনাশ নামের একটা ছেলের সব থেকে বেশি কল রেকর্ড পাওয়া গেছে। তাহলে এই অবিনাশের অ্যাড্রেস খুঁজে বের করো, ওর সঙ্গে দেখা হলেই সবটা জানতে পারা যাবে। ঠিক ঠিক আছে আছে, স্যার। যাও। তুমি ওকে চেনো? হ্যাঁ স্যার, ও তো আমার গার্লফ্রেন্ড প্রিয়া। কিন্তু কি হয়েছে ইন্সপেক্টর স্যার? প্রিয়া এখন হসপিটালে, ওর অবস্থা অত্যন্ত গুরুতর। আসলে কেউ ওকে রেপ করেছে আর ওকে প্রাণে মারার চেষ্টা করেছে। আপনি কি বলছেন ইন্সপেক্টর স্যার? আজ প্রিয়ার বার্থডে, আর সন্ধ্যেবেলা ওর সঙ্গে দেখা করে আমাদের বার্থডে সেলিব্রেট করার কথা। না, এটা হতে পারে না। এটা কিভাবে হয়েছে সেটা তো আপনিই বলতে পারবেন অবিনাশ। দেখুন, ভালোই ভালোই সত্যি কথাটা আমাদের জানিয়ে দিন, না হলে সত্যি কথা বের করার অনেক উপায় আমাদের জানা আছে। ইন্সপেক্টর স্যার, সত্যি বলছি আমি কিচ্ছু জানি না। ইনফ্যাক্ট আমি অনেকক্ষণ ধরে ওকে কল করার চেষ্টা করছি, ওর ফোনটাও লাগছে না। আর এমনিতেও ও আমাকে বলেছিল যে সকালে ও গর্বের সঙ্গে ঘুরতে যাবে। আর এই দেখুন, ও আমাকে যাওয়ার আগে কলও করেছিল। এই দেখুন। গর্ব চোপড়া, এ তো সেই প্রিয়ার বেস্ট ফ্রেন্ড। মিস্টার পান্ডে, হ্যাঁ স্যার। এই নাম্বারে একটু ফোন করুন তো। আচ্ছা, এই ছেলেটা পুলিশের সাথে গেম খেলছে। স্যার, ছেলেটার ফোনটা বন্ধ বলছে। ফোন বন্ধ, তার মানে কিছু একটা গড়বড় আছে। চলুন মিস্টার পান্ডে, চলুন। তো তুমি? সোহানা, দরজাটা বন্ধ করো। হ্যাঁ। কি হয়েছে? তুমি তুমি এরকম টেনশন করছো কেন? কি হয়েছে? তুমি এক গ্লাস জল আনতে পারবে আমার জন্য প্লিজ? হ্যাঁ আমি দিচ্ছি, তুমি তুমি জল আনো। হ্যাঁ আনছি আমি, তুমি বসো এখানে আগে বসো। কি হয়েছে? এত টেনশন করছো কেন? তুমি কি হয়েছে বলো? আরে জল নিয়ে আসো না তুমি প্লিজ। হ্যাঁ আমি আনছি, কিন্তু তুমি আমি বলছি তুমি জল আনো না। ওকে ওকে। এই নাও জল খাও। আস্তে খাও, বিষম খাবে। এরম ভাবে খেও না। এদিকে তাকাও। এবার আমাকে বলো কি হয়েছে? তুমি এরকম দৌড়ে দৌড়ে আসলে এত টেনশন করছো, কি হয়েছে বলো আমায়। হ্যাঁ কিচ্ছু না সোনা, ওই পিছনে গুন্ডা পড়েছিল, তাই আমি লুকিয়ে লুকিয়ে এখানে এসেছি তোমার বাড়িতে। গুন্ডা পেছনে? মানে কি হয়েছে পরিষ্কার করে বলো আমায়। আমিও সত্যিই জানি না, মনে হয় ওদের কোনো ভুল হচ্ছে হয়তো, সেই জন্যই এখানে এসেছি। এক মিনিট, গুন্ডা ভুল বোঝাবুঝি, পুলিশ কমপ্লেন কেন করলে আরে না? আমি পুলিশ কেন? ঠিক আছে, আমি তুমি ঠিকই বলছো, আমি পুলিশের কাছে যাব, কিছুদিন বাদে যাব না হয়। কিন্তু সোহানা, আমি কি তোমার বাড়িতে থাকতে পারি কিছুদিনের জন্য প্লিজ? হ্যাঁ যতদিন তোমার ইচ্ছে হয় তুমি। আচ্ছা কফি খাবে? ভালো করে বানিয়ে নি একটা। কফি? বসে এখানে, আনছি কফি। হয়েছেটা কি? কি ভাবছো? এখনো টেনশন করে যাচ্ছ তুমি? কফিটা খাও, ঠান্ডা হয়ে যাবে তো। কি হয়েছে তোমার? তুমি এত মনমরা হয়ে পড়েছো কেন? কি হয়েছে বলো বলো। সোহানা, হ্যাঁ দেখো, আজ অব্দি আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না, আমি জানতাম যে তুমি নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে, জানতাম আমি। এতটা বিশ্বাস আমার উপর? তা নয় তো কি, তোমাকে ভালোবাসি যে আমি। এখন ঠিক লাগছে? এবার ঠিক আছে।
আরে ও আবার কোথায় চলে গেল? আমাকে জানালোও না। এইটা আবার কি মেসেজ? সুহানা, আমি বড় প্রবলেমে ফেসে গেছি। আমাকে মোবাইলে ফোন করো না, আমি নিজে তোমাকে ফোন করব। আমাকে খুঁজে বের করার চেষ্টা করো না। আমার ভুল হয়ে গেছে সুহানা। কি মুশকিল, কোথায় চলে গেল আমাকে কিছু না জানিয়ে? কি হয়েছে ওর? হ্যাঁ, আপনি গাড়ি পাঠিয়ে দিয়েছেন তো? ঠিক আছে, হ্যাঁ আসছি 2 মিনিটের মধ্যে। হ্যাঁ স্যার, স্যার কোথায় পালিয়ে যাওয়ার চেষ্টা স্যার, করছিস? আমাকে কেন? হ্যাঁ, কোথায় পালিয়ে যাওয়ার স্যার, চেষ্টা স্যার, করছিস? আমি কিচ্ছু কোথায় করিনি, পালাবি তুই? স্যার, একটা মেয়েকে রেপ করবি, তাকে প্রাণে স্যার, মারার চেষ্টা করবি তুই? হ্যাঁ, স্যার আমি কিছু ও করিনি তুই স্যার। কিচ্ছু করিসনি না? স্যার, আমি কিচ্ছু আইনের করিনি। চোখে ধুলো দিবি তুই? এত সত্যি সাহস বলছি, তোর? স্যার সেটা ভুল হচ্ছে স্যার, আমি কিচ্ছু করিনি স্যার, আমি কিচ্ছু করিনি। তাড়াতাড়ি সত্যিটা বলে দে, না হলে মেরে হাড় গোড় ভেঙে দেবো তোর। স্যার স্যার, না 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 স্যার, স্যার আমি বলছি স্যার। বল। স্যার, স্যার আমি আর প্রিয়া ছোটবেলা থেকেই বন্ধু ছিলাম। আমি প্রিয়াকে পছন্দ করতাম, ওকে আমি বিয়ে করতে চাইতাম, কিন্তু কিন্তু আমি মেয়ে হিসেবে জন্ম নিয়েছিলাম। তাও ছোটবেলা থেকেই আমার মধ্যে মেল হরমোন বেশি ছিল, তাই তাই আমি আমার অপারেশন করিয়ে নিজের জেন্ডারটা চেঞ্জ করিয়েছিলাম। কিন্তু পরে জানতে পারলাম যে ও অন্য কাউকে ভালোবাসে। এই জন্যই আমি এইসব। হ্যালো বিউটিফুল। ও থ্যাংক ইউ। এসো ভেতরে এসো, বাইরে কেন দাঁড়িয়ে? তুমি নোটস চেয়েছিলে তো, এই দেখো নিয়ে এসেছি। ও থ্যাংক গড, এই নোটগুলো আমার খুব দরকার ছিল। মেনশন নট। হ্যালো গর্ব, কেমন আছো তুমি? হাই। আসলে মা বাবা দুদিনের জন্য বাইরে গেছে না, তাই ভাবলাম অবিনাশকে বাড়িতেই ডেকে নি। কেন নয়, বসো। আচ্ছা তোমরা দুজন বসো, তোমাদের জন্য কি কফি বানিয়ে আনবো? কফি? ওকে আনছি। আচ্ছা যাই হয়ে যাক, গর্ব কিন্তু আমার সাইড থেকে যাবে আমার বিয়েতে, হ্যাঁ? কারণ গর্ব আমার বন্ধু। এটা আবার কেমন কথা? ও আমার সাইড থেকে যাবে, এটা ডান। একটা কাজ করা যাক, কনফিউশন দূর করা যাক। আচ্ছা গর্ব, তুমি বলো তুমি কোন সাইড থেকে যাবে? 1 মিনিট, একটা ফোন আসছে। ওকে। কি হয়েছে গর্ব? তোমার আমার সঙ্গে কিছু জরুরি কথা ছিল না? প্রিয়া, একটা কথা বলতে পারি? বলবো কি? প্রিয়া, আমার মধ্যে কি কোনো অভাব আছে নাকি? এ আবার কেমন কথা বলছো তুমি? তোমার মধ্যে কিসের অভাব আছে? তুমি তো খুবই বুদ্ধিমান আর ম্যাচিওর মানুষ। সত্যি বলছো প্রিয়া? তাহলে তুমি আমাকে কেন বিয়ে করছো না প্রিয়া, প্লিজ? এটা তুমি কি বলছোটা কি? তুমি তো জানো আমি অবিনাশকে ভালোবাসি। আমি এসব নিয়ে কখনো ভাবিনি। হ্যাঁ, কিন্তু আমিও তো তোমাকে ভালোবাসি, তাই না প্রিয়া? আর আমি তোমাকে খুব খুশিতে রাখবো, বলছি তো। ওই অবিনাশ ঠিক না তোমার জন্য। আমি তোমাকে সবসময় খুশিতে রাখবো প্রিয়া, আই প্রমিস। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ভালো করে জানো আমি অবিনাশকে বিয়ে করতে চলেছি, তাহলে এইসব কেন? প্রিয়া দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আর আমি তোমাকে অন্য কারোর হতে দিতে পারি না। দেখো, আমি তোমাকে খুব খুশিতে রাখবো, আই প্রমিস ইউ প্রিয়া, আই প্রমিস ইউ। আমি তোমাকে খুব খুশিতে রাখবো, প্লিজ। তুমি ওই অবিনাশকে ছেড়ে দাও। আমি ওকে রাস্তা থেকে সরিয়ে দেবো, আমি ওকে মেরে দেবো প্রিয়া। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি?
কিন্তু যখন সবার লাস্টে স্যার প্রিয়া আমাকে থাপ্পড় মারলো, তখন আমার খুব রাগ হয়েছিল। আমি তখনই ডিসাইড করেছিলাম যে স্যার আমি প্রিয়াকে ছাড়বো না। তারপর স্যার আমি প্রিয়ার কাছে ক্ষমাও চেয়েছি, আর সবসময়ের বন্ধু হয়ে থাকবো বলে রিকোয়েস্ট করেছিলাম স্যার। কিন্তু যখন ও আমার কথাটা শুনে এগ্রি হলো, তারপর আমি ওর বার্থডে প্ল্যান করেছিলাম স্যার। ওর বার্থডে সেলিব্রেট করতে আমি নিজে ওর সাথে গেছিলাম, ওকে কনভিন্স করলাম। তারপর প্রিয়া কিছু ঘন্টা আমার সাথে থাকার জন্য রাজি হয়েছিল স্যার। তারপর আমি ওখানে গিয়ে গোপনে ওকে রেপ করেছিলাম স্যার, আর রাগের মাথায় ওর হাতে শিরা কেটে দিয়েছিলাম স্যার, যাতে ও ছটফট করতে করতে মরে যায়। স্যার হ্যাঁ, ভালোবাসা আর বন্ধুত্বের নামে কলঙ্ক তুই। ওই মেয়েটা তোকে এতটা বিশ্বাস করলো আর তুই তার বিশ্বাস ভঙ্গ করলি? না স্যার, তোকে আমি এমন শাস্তি দেওয়াবো যে কোনো ছেলে এরপর কোনো মেয়ের সঙ্গে এরকম করার আগে 10 বার ভাববে। নিয়ে চলো একে, হট, চলো নিয়ে চলো। আমি রানী চ্যাটার্জি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের নতুন একটা এপিসোডে, নতুন একটা গল্পে। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।